উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ২৭, হাসপাতালে ভর্তি ৭৮ জন, ২০ মরদেহ হস্তান্তর, জেলায় জেলায় মাতম। মাইলস্টোন ক্যাম্পাসে সহপাঠী স্বজনদের আহাজারি, হতাহতের তালিকা প্রকাশ সহ ৬ দাবি শিক্ষার্থীদের, চলছে রাষ্ট্রীয় শোক। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৮ জুলাই। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের আইনজীবী নিয়োগ। এবং বন্যা ভূমিধসে পাকিস্তানে ২০০ মানুষের মৃত্যু, ইসরায়েলের বর্বরতা গাজায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। মৃত ব্যক্তিদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট ও একজন শিক্ষক রয়েছেন। সাইদুর রহমান আরও জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ৬টি মরদেহ শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ নেওয়া হয়েছে। ৬ জন বলেছি আমরা, ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড, যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচে ছিল ১১ জন, ইউনাইটেডে ১ জন, আমাদের এখানে ১ জন, ঢাকা মেডিকেলে ৪ জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে ১ জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক, সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে সম্প্রীত। সব মিলে ভর্তি ৭৮ জন। ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দর্শক, বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের বিষয় জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন ও শামীমুজ্জামান চৌধুরী। রিপন, বিস্তারিত আপনাদের কাছে কি তথ্য আছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাবেন। এখানে সকাল থেকে অবস্থান করছি এবং সকালে আপনি জানেন যে সকাল ৮টার দিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি ব্রিফিং করেছেন। পরবর্তী যে ব্রিফিং সেটা কিন্তু দুটাই রয়েছে। সেই ব্রিফিংয়ের কিছু তথ্য আপনি দর্শকদের সাথে শেয়ার করেছেন। সেটি হচ্ছে যে ২৭ জনের মতো মারা গেছে, তিনি সেটি ব্রিফিংয়ে জানিয়েছেন, এবং তার পাশাপাশি ৭৮ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন, এবং বার্ন ইউনিটে যে ৫ জন আইসিইউতে রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এর বাইরে যদি বিষয়টি সেটি হচ্ছে যে এই সময়টাতে অর্থাৎ সকাল ৮টার পর থেকে এখন পর্যন্ত ২ জন উপদেষ্টা কিন্তু এই জায়গাটাতে এসেছেন। আপনি জানেন যে ঘটনার প্রায় ২২ ঘন্টা পরে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তিনি আজকে সকাল ১১টার দিকে কিন্তু বার্ন ইনস্টিটিউটে আসেন, এবং তিনি এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের ভিতরে রয়েছেন। হয়তো আমরা আশা করছি দুপুর ২টার যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে হয়তো তিনি আমাদের সাথে কথা বলতে পারেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এর আগে শ্রম উপদেষ্টা এসেছেন এবং তিনিও কথা বলেছেন। তিনি যেই বিষয়টি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন সেই বিষয়টি ছিল যে এরকম, অর্থাৎ এই বিমানের কোনো ত্রুটি ছিল কিনা, এবং বিমানে যদি কোনো ত্রুটি থাকে বা এই ত্রুটিজনিত কারণে সাথে যারা জড়িত আছে তাদের তদন্ত করার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি তিনি আসলে জানিয়েছেন। আজকের ব্রিফিংয়ে অর্থাৎ সকাল ৮টার যে ব্রিফিং হয়েছে সেই ৮টার ব্রিফিং থেকে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে মোটা দাগে যদি আমরা বলতে চাই, সেটি আপনি জানেন যে আইন উপদেষ্টা তিনি বলেছিলেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যখন সাইদুর রহমান আমাদের সাথে কথা বলেন, তিনি জানালেন যে সিঙ্গাপুরে যাতে উন্নত চিকিৎসার যদি প্রয়োজন হয় তাহলে সিঙ্গাপুরে পাঠানো হবে। এবং মোটা দাগে যেটি বলা যায় সেটা হচ্ছে যে আমরা এখানে সকাল ৮টা থেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে দগ্ধ রোগী যারা রয়েছেন তারা আত্মীয় স্বজনরা আসছেন, রক্ত দেওয়ার জন্য অনেকে ভিড় করছেন, এবং এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন
রক্তদাতার ইনফরমেশন তারা কালেক্ট করছেন এবং সেই জায়গা থেকে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে সেই রক্ত দেওয়ার জন্য কিন্তু তাদেরকে ডাকা হবে এরকম বলা হচ্ছে। মোটা দাগে রক্তের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে যেহেতু ঢাকা শহরে 78 জনের মতো রোগী ভর্তি আছে, সেই ক্ষেত্রে 100 ব্যাগের মতো রক্ত হয়তো প্রয়োজন হতে পারে। কাজেই রক্তের যে বিষয়টি সেটি খুব বেশি জরুরি এরকম নয়, তবে নেগেটিভ যাদের রক্তের গ্রুপ তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা যেন এসে তাদের যে ইনফরমেশন সেটি বার্ন ইউনিটে দিয়ে দেন এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে সেটি জানানো হবে। তো আমার কাছে বার্ন ইউনিটে ভেতরে সব শেষ ছিল, আমি সরাসরি চলে যাচ্ছি বার্ন ইউনিটের বার্ন ইনস্টিটিউটের বাইরে শামীমুজ্জামান চৌধুরী রয়েছেন তার কাছে। আমরা বিস্তারিত এখন জানবো শামীমুজ্জামান চৌধুরীর কাছ থেকে। শামীম, রিপন যেমনটি বলছিল যে বার্ন ইউনিটের ভিতরে চিত্র, বার্ন ইউনিটের বাহিরের চিত্র যদি আপনাকে বলি যে বার্ন ইউনিটের বাইরে কিন্তু এই মুহূর্তে অনেক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে এবং যারা জরুরি যেসব রোগীকে বার্ন ইউনিটে রেফার করা হচ্ছে তাদের কিন্তু ভিতরে ঢুকতে সাহায্য করছেন। এবং সোনিয়া, একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে কিন্তু 78 জন রোগী ভর্তি আছে এবং যাদের অবস্থা সংকটাপন্ন, যাদের অবস্থা বেশি খারাপ হচ্ছে তাদেরকে কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে রেফার করা হচ্ছে এই মুহূর্তে এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতাল থেকে আসছেন। এবং সকালে সাইদুর রহমান যিনি যেটি ব্রিফিং করেছে সেটি হচ্ছে যে নিহত 27 জন, এই 27 জনের মধ্যে কিন্তু 25 জনই শিশু, মাইলস্টোন কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি 2 জন রয়েছে বয়স্ক। এবং এখন তিনি কিন্তু গতকালও ব্রিফিং করেছিলেন যে 48 জনের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং সংকটাপন্ন। অনেকের কিন্তু 70 এবং 80, 90% পর্যন্ত শরীর পুড়ে গেছে, তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন। এবং যাদের অবস্থা বেশি সংকটাপন্ন হচ্ছেন তাদেরকে এইচডিইউ থেকে আইসিইউতে নেওয়া হচ্ছে এবং প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পরে ব্রিফিং করবেন। বেলা 2টার সময় আরও একটি সরকারের পক্ষ থেকে ব্রিফিং করবেন এবং সেখানে হয়তোবা সবশেষ তথ্য আমরা জানতে পারবো যে কতজন রোগী ভর্তি আছে এবং কতজন রোগী মারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত তথ্য সেটি হচ্ছে যে 78 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 27 জন নিহত হয়েছেন এবং এর মধ্যে 25 জন শিশু রয়েছে। এবং সোনিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল যেমন হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে অনেকটাই ঢিলেঢালা ভাব ছিল, আজকে কিন্তু সেটিতে কড়াকড়ি করা হয়েছে। হাসপাতালের প্রবেশ পথে সেনা মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র রোগীর নিকটাত্মীয় স্বজন, রোগী এবং হাসপাতাল সংশ্লিষ্ট স্টাফ ছাড়া এই মুহূর্তে কিন্তু কেউই হাসপাতালের ভিতরে ঢুকতে পারছে না এবং সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও কিন্তু কড়াকড়ি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে কিন্তু বার্ন ইউনিটে প্রবেশ করতে হচ্ছেন। তো সব মিলে যদি বলি যে এই মুহূর্তে যারা মূলত যেসব রোগী গতকালকে দগ্ধ হয়েছেন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন, তারা কিন্তু এই রুট দিয়ে আসছেন এবং এমার্জেন্সিতে গিয়ে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। এবং এখন যদি বলি যে যেই গতকালকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 28 জন এবং 15 জনের মরদেহ কিন্তু সেখানে রাখা হয়েছিল এবং এখন পর্যন্ত রক্তের যে বিষয়টি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি যে রক্ত এখন কিন্তু সকাল থেকে লাগছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখন 100 জনেরও কম রক্তদাতা প্রয়োজন, তাই এবং নেগেটিভ রক্তের গ্রুপ যাদের রয়েছে তারা ছাড়া অন্য কাউকে ভিড় না করার কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। এক্ষেত্রে ভিড় বাড়লে কিন্তু হাসপাতালের চিকিৎসা সেবা বিঘ্ন ঘটে এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকেও হাসপাতালের বাইরে অবস্থান করতে বলা হচ্ছে। তো সব মিলে যদি বলি যে এখন মূলত যে 78 জন রোগী যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং যাদের অবস্থা বেশি সংকটাপন্ন হচ্ছে তাদেরকে কিন্তু জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হচ্ছে এবং যারা এইচডিইউতে রয়েছেন তাদের সংকটাপন্ন হলে তাদেরকে আইসিইউতে করা হচ্ছে এবং যাদের ইনজুরি কম তাদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সকালে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে এই ছিল সবশেষ তথ্য। সোনিয়া।
জাতীয় প্রাণী ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে তথ্য জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী মাহবুব হোসেন রিপন ও শামীমুজ্জামান চৌধুরী। আপনাদের ধন্যবাদ। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত কয়েকজন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। এসব পরিবারে চলছে মাতম। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার, কিন্তু স্কুলের ওপর বিমান আছড়ে পড়ায় মৃত্যু হলো তার। ঢাকা থেকে তানভীরের মরদেহ নেওয়া হয় টাঙ্গাইলে। মঙ্গলবার সকালে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। একই দুর্ঘটনায় নিহত হয়েছে সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলওয়ার হোসেনের শিশুকন্যা তৃতীয় শ্রেণীর মেহনাজ আক্তার হুমাইরা। তার পিতা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হলো মাইলস্টোন কলেজের শিক্ষার্থীর মা রজনী ইসলামের। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আমাকে এয়ারপোর্ট থেকে উঠায়নি, গেলাম সিএমএসে। তারপরে ভিতরে আর্মিরা বললো যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি কাপড় দেখে আর কি, পোশাক দেখেই চিনতে পারছি যে এটা আমার হয়। আমাদেরকে ওখানে লাশ দেখতে দেয় না, পরে ওনাদের ছবি তোলা আছে, প্রত্যেকটা ডেড বডির ছবি উঠে রাখছে, ছবি দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা ছবি দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছি যে আমাদের লাশ এটা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুপুরীতে রূপ নেয়া দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শুনশান নীরবতা। সন্তান সহপাঠীদের খুঁজতে আসা মানুষের ঢল কমেছে, তবে থামেনি কান্না। এদিকে হতাহতদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ সহ ৬ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এমআর আসাদের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের আকাশে নিয়মিত বিরতিতে উড়ে যাচ্ছে বিমান। অনেকটাই শুনশান ক্যাম্পাস, যদিও তার আনাচে কানাচে লেগে আছে অনেক মৃত্যুর আহাজারি। সোমবার দুপুরে মাইলস্টোনের এই ক্যাম্পাসে শুরু হয় মৃত্যুর মিছিল। বিমান বাহিনীর যুদ্ধ বিমান BJI-F7 আছড়ে পড়ে এখানে। ছুটির সময় হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ভিড় ছিল তখন হায়দার আলী ভবনের মূল ফটকে। আর তখনই হয় দুর্ঘটনা। এতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মৃত্যু হয় ২৭ জনের। অভিভাবক শিক্ষার্থীরা জানালেন সোমবারের বেদনাদায়ক স্মৃতি। কিছু বাচ্চা এসে ওখানে সিরিয়াল করে নেয় আগে, যখন বেল বাজে, তারপরে ওর ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ সব বাচ্চারা তো সবাই একবারে ধরেন হুটহাট নেমে আসে, ওইভাবে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে প্রচুর গার্ডিয়ান থাকে। এমন মর্মান্তিক দুর্ঘটনার দায় কে নেবে, জবাবদিহিতা কে করবে, জানতে চান নিহতদের সহপাঠীরা। 1966 সাল আপনারা গুনে দেখছেন, মাত্র 2025 সাল, আর কবে 1966 সাল? এই বিমান দিয়ে আগের বছরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল। একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? তবে দুর্ঘটনার 24 ঘন্টা পার হলেও কমেনি উৎসুক জনতার ভিড়। কর্তৃপক্ষের শত অনুরোধেও এই মানুষের ঢল ঠেকানো দায়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী এমআর আসাদ। আসাদ, শিক্ষার্থীদের তো আজ কিছু দাবি নিয়ে তারা দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের ৬ দফা দাবি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন? সোনিয়া, এখন আমি আছি ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটি যেখানে রয়েছে তার সামনে যে গোলচক্করটি রয়েছে সেই গোলচক্করে, এবং সেই গোল চত্বরের মধ্যেই আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র যে উৎসুক জনতা শুধু নয়, এছাড়াও রয়েছেন যারা সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আগে এই স্কুলে পড়াশোনা করেছেন তারা, কিংবা আগে যাদের সন্তানরা পড়াশোনা করতো সেই অভিভাবকরা, কিংবা গতকাল যারা আসলে এই দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন, বেঁচে গিয়েছেন, তারাও মূলত আসলে আজকে এসছেন এবং তারা তাদের যে কলেজ ক্যাম্পাস সেখানে তারা গিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত যে ভবন সেখানে গিয়েছেন এবং অনেক
জুনিয়র কোন সহপাঠীকে তারা কখনো দেখেননি, তাদের মৃত্যু যে তাদেরকে কতটুকু ব্যথিত করেছে সেই হৃদয় দৃশ্য আসলে সহ্য করাটাও অনেক কঠিন। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম যার সহপাঠীর একটি ঘটনা তিনি বলছিলেন যে তিনি যখন তার সহপাঠীকে বাঁচানোর জন্য আসলে যখন তিনি ওই জ্বলন্ত শ্রেণীকক্ষে আসলে প্রবেশ করতে চাচ্ছিলেন এবং তখন একজন তাকে বাধা দিয়ে বলছিলেন যে আসলে তোমার সহপাঠী আসলে বাঁচাতে পারবে না, সে আসলে মারা গিয়েছে। পরে সে যখন তাকে নিয়ে আসে বাইরে, তখন আসলে সে বললো যে আমি তোমাকে বলেছিলাম যে আসলে তুমি তাকে বাঁচাতে পারবে না। বলছে না, আমার সহপাঠী তখনও বেঁচে ছিল এবং সে বলছিল যে আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে। তো সে এই কথাটি বলতে বলে দিয়েছে। সুতরাং আসলে সবাই যেখানে এসছে, কেউ এই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন, কেউ আগে তার বাচ্চারা এই স্কুলে পড়তো সেজন্য এসছেন, অনেকেই আসছেন, অনেক কিছু কথা বলছেন। একটু আগেই একজন অভিভাবক আসলে আমাকে যে বিষয়ে বলছিলেন যে এই একটি এত বড় একটি স্কুল হয়েছে, কলেজ হয়েছে, এতগুলো শিক্ষার্থী এখানে পড়ে, কিন্তু সেখানে আসলে জরুরিভাবে যে বের হয়ে যাওয়ার একটি রাস্তা সেটি কিন্তু নেই। আপনাদেরকে আমি সকালেও 9টার খবরও আমরা দেখানোর চেষ্টা করেছি যে সেখানে কিন্তু একটি গলির ভিতর দিয়ে কিন্তু আসলে স্কুলটিকে ঢুকতে হয়। সুতরাং সেখানে আসলে পর্যাপ্ত যে জরুরিভাবে বের হয়ে যাওয়ার একটা রাস্তা সেটি কিন্তু সেখানে নেই। এটি নিয়ে অনেক অভিভাবক আসলে কথা বলছেন। এছাড়া একটা বিমান চলাচলের রুটের ঠিক নিচেই যে এরকম হাইরাইজ বিল্ডিং রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারও কিন্তু তারা আসলে প্রশ্ন তুলছেন যে এতদিন ধরে এরকম একটি প্রতিষ্ঠান কিভাবে এখানে চলছে। সোনিয়া, আমার কাছে দিয়াবাড়ির কাছ থেকে এসেছিল। আসাদ, আপনাকে ধন্যবাদ। উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের জন্য চলছে রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেছে আপিল বিভাগ। সকাল 9:30টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ এজলাসে বসেন। মাইলস্টোনে হতাহতদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান বিচারপতি বলেন, দুপুরের পর সুপ্রিম কোর্টে আর বিচার কাজ চলবে না। এদিকে নিহতদের স্মরণে ট্রাইব্যুনালেও 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমানটির নির্মাতা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। চীনে তৈরি বিমানটির আদ্যপান্ত জানাচ্ছেন আহসান আল হৃদয়। সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট globalsecurity.com এর তথ্য অনুযায়ী F-7 BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি 1 ইঞ্জিন চালিত ও 2 আসন বিশিষ্ট একটি স্বল্প খরচে নির্মিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তথ্যমতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের প্রযুক্তি ব্যবহার করে F-7 যুদ্ধবিমান তৈরি করে চীন। 1965 সালে নভেম্বরে সফলভাবে শেষ হয় এর কাঠামোগত পরীক্ষা। পরের বছরের জানুয়ারিতে হয় সফল পরীক্ষামূলক উড্ডয়ন। আর 1967 সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA বিমানটি ব্যবহারের অনুমোদন দেয়। PLA নানামুখী চাহিদার ভিত্তিতে F-7 এর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংস্করণ তৈরি করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এর কয়েকটি হল F-7E, F-7B, F-7M এবং F-7 BGI। globalsecurity.com এর তথ্যমতে বিশ্বে এখন পর্যন্ত পাকিস্তান এই বিমানটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে। নিউইয়র্ক ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ওয়েবসাইট এয়ারফোর্স টেকনোলজির তথ্য অনুযায়ী ইরান, ইরাক, আলবেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিশরে এই বিমানটি রয়েছে। 2013 সালে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ বিমানের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য মতে মূলত মূল সংস্করণ F-7 এর জন্য পাইলটদের প্রস্তুত করতে BGI বিমানটি ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণের জন্য চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। 2011 সালে প্রথম এই সংস্করণের বিমান কেনার চুক্তি করে বাংলাদেশ। 2013 সালে প্রথম এবং সর্বশেষ 2022 সালে এই সংস্করণের 36টি বিমান চীন থেকে আমদানি করে বাংলাদেশ। দেশের এর আগে একাধিকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। একটি 2015 সালে রাজশাহী, দ্বিতীয়টি 2017 সালে কক্সবাজার এবং তৃতীয়টি 2018 সালে টাঙ্গাইলে।
2017 সালে কক্সবাজারের রাশিয়া নির্মিত একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলেও 4 বৈমানিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। অন্য দুটি দুর্ঘটনায় মারা যান 2 পাইলট। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 28 জুলাই দিন ধার্য করা হয়েছে। সকালে শুনানির পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক 24 আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। এর আগে রংপুরের আবু সাইদ হত্যায় পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 আসামিকে গ্রেফতার এবং আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে 3টা বিষয় ছিল। একটা বিষয় হচ্ছে যে বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া, যেহেতু 30 জন আসামির 24 জন পলাতক ছিলেন, তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসেবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 28 জুলাই চার্জ হিয়ারিং এর জন্য দিন ধার্য করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানের শতাধিক শিশু সহ অন্তত 200 মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশে মারা গেছে 135 জন। এদিকে প্রবল বন্যায় বিপর্যস্ত ফিলিপাইনের বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে 23,000-এর বেশি মানুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানে গেল এক সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 221-এ উন্নীত হয়েছে প্রাণহানি। নিহতদের মধ্যে 77 জন পুরুষ, 40 জন মহিলা এবং 104 জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, সেখানে মারা গেছে 135 জন মানুষ। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনায় এত প্রাণহানি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় অন্তত 600 মানুষ আহত হয়েছে। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফিলিপাইনে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 23,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অঝোরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাতভর বৃষ্টিতে মারিকিনা নদী তীর ভেঙে প্লাবিত হয় 2 তীর। পরিস্থিতি বিবেচনায় রাজধানী ও আশপাশের এলাকায় স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 21 মাসের তাণ্ডবে উপত্যকাটিতে 59,000 ছাড়িয়েছে প্রাণহানি। আহত 1,42,135 জন। গাজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সহ 28টি দেশ। ওদিকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে 13 জন নিহত ও 20 জন আহত হয়েছে। সোমবার ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চট্টগ্রামের চকবাজারে এক যুবককে আটকের ঘটনায় ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার দিবাগত রাতে থানার সামনে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরগুনার পাথরঘাটায় 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 29 ডক্টরের বিপরীতে আছে মাত্র 1 জন। এক্স-রে ও প্যাথোলজির সুবিধা থাকলেও মেলে না কোনো পরীক্ষা। নিয়মিত পরিষ্কার না করায় নোংরা পরিবেশে অতিষ্ঠ রোগীরা। সব মিলিয়ে যেন হাসপাতালটি নিজেই মুমূর্ষ রোগী। দ্রুত সংকট কেটে যাবে বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরগুনার পাথরঘাটার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ইমার্জেন্সি, বহির্বিভাগ সহ সব ধরনের সেবা দেয়া হচ্ছে মাত্র 1 জন ডাক্তার দিয়ে। অথচ প্রশাসনিক নথি অনুযায়ী এখানে 29 জন ডাক্তারের পদ রয়েছে। রোগীদের অভিযোগ, হাসপাতালে এক্স-রে ও প্যাথোলজি সুবিধা থাকলেও দালাল চক্রের মাধ্যমে রোগীদের পাঠানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। অতিরিক্ত বিলের নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে 3 গুণ টাকা। আসার পরে দেখতেছি যে কোনো এখানে ডাক্তার নাই। এটা আসলে একটা দুঃখজনক যে পাথরঘাটা উপজেলা এত বড় একটা হসপিটাল,
কিন্তু কোনো ডাক্তার নেই। এখন পর্যন্ত একজন ডাক্তারই ভিজিট করছে বারবার, একজনে 3 দিন, আবার 3 দিন পরে আরেকজন করতেছেন কন্টিনিউ 3 দিন একজন ডাক্তার, এটা তো হইতে পারে না। পরিচ্ছন্নতার বেহাল দশা, টয়লেট ও ওয়ার্ক জুড়ে দুর্গন্ধ, আবর্জনায় ভর্তি পরিবেশ। শুধু তাই না, নিম্নমানের খাবার এবং সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগও সাধারণ রোগীদের। যে আশপাশের যে অবস্থা বুঝে এটা হসপিটাল না, আর চাইতে একটা গরু গোয়াল ঘরও ভালো। ফ্লোরে অনেক সময় ময়লা থাকে, এখন এই বাথরুম একটা তো ইউজ করাই যাচ্ছে না, একটা ইউজ করা যাচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের জন্য একটু বেশি পরিমাণ ডাক্তার দেওয়া হয় এবং তারা যেন স্থায়ীভাবে একটু থাকার জন্য কোনো ব্যবস্থা থাকে। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, জনবল সংকটের কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যে পরিমাণ সেবা আমাদের দেওয়া উচিত ছিল বা যেভাবে সেবাটা দেওয়া উচিত ছিল সেভাবে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে সেই সেবাটা আমরা দিতে পারছি না। তবে আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই, এটা আমরা সরকারিভাবে অফিসিয়ালি আমরা নানাভাবে চেষ্টা করছি। অর্থাৎ আমাদের ডাক্তার সংকটের কারণে একজন ডক্টরকে দিয়ে আমাকে ইমার্জেন্সি সার্ভিস চালু রাখতে হয়, বহির্বিভাগ চালু রাখতে হয়, অন্তর্বিভাগ চালু রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের মানে সেবা পরিপূর্ণ যে সেবা যেটা সেটার যে একটা সিস্টেমের মধ্যে ফেলা সেটা অনেক সময় আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাথরঘাটার প্রায় 3 লাখ মানুষের প্রাণের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সচল ও কার্যকর করা হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর। দ্বিতীয় টি-20তে মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। সিরিজের প্রথম ম্যাচ জয়ে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিততে পারলে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে লিটন বাহিনীর। এদিকে আজকের এই ম্যাচটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য উৎসর্গ করা হবে। ম্যাচ শুরুর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পালন করা হবে 1 মিনিট নীরবতা। এদিকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়েছেন দেশি বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বরা। সামাজিক মাধ্যমে গভীর সমবেদনা প্রকাশ করেছেন ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও শোক জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ক্রিকেটারদের মধ্যে সহমর্মিতা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। পাশাপাশি সাকিব আল হাসানও গভীর শোক জানিয়েছেন। এদিকে এক ভিডিও বার্তায় তাসকিন আহমেদ মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এছাড়াও পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ, সাদাব খান, হাসান আলী জানিয়েছেন শোক। মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় সকলের প্রিয়জন হারানো এবং আহতদের প্রতি আমাদের গভীরভাবে সমবেদনা এবং এই শোকের সকলের পাশে আমরা আছি এবং সকলের জন্য শান্তি কামনা করছি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে 27, হাসপাতালে ভর্তি 78 জন। 20 মরদেহ হস্তান্তর, জেলায় জেলায় মাতম। মাইলস্টোন ক্যাম্পাসের সহপাঠী স্বজনদের আহাজারি, হতাহতের তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের, চলছে রাষ্ট্রীয় শোক। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 28 জুলাই। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের আইনজীবী নিয়োগ। এবং ভূমিধসে পাকিস্তানের 200 মানুষের মৃত্যু, ইসরায়েলের বর্বরতা গাজায় আরও 134 ফিলিস্তিনি নিহত। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।